This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ মহালয়া নয়, আর সামনে দুর্গা পূজাও নেই। হ্যাঁ, এটা ঘটনা যে বসন্ত এসে পড়েছে, তাই জন্য বাসন্তী পুজোটা সামনে রয়েছে। আর ওই রামচন্দ্র যদি অকাল বোধন না করতেন, তাহলে বছরের এই সময়টাতেই হয়তো পুজোর চুরিটা পড়তো। তো যাই হোক, সেটা তো যা হয়নি সেটা ভেবে তো লাভ নেই। কিন্তু এটা নিয়ে আপনারা ভাবছেন নিশ্চয়ই যে যেটা হয়নি সেটাকে নিয়ে হঠাৎ এরকম মাতামাতি কেন? মানে এরকম বসন্ত দিনে হঠাৎ এই জয় বাবা ফেলুনাথের দৃশ্যটাকে ধার করতে গেলাম কেন? সঙ্গত প্রশ্ন। হ্যাঁ, আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, আমি তার নিরসন করে দিচ্ছি প্রশ্নটা। দেখুন, আজ মুর্শিদাবাদ মেডিকেলে একটা চক্ষুদান হয়েছে। এবার চক্ষুদানটা বললাম, আবার আপনাদের মনে হবে তো এই চক্ষুদানটা কেন, এবং আপনাদের মনে এই প্রশ্নটা আসাটাও একদম সঙ্গত। সত্যি কথা বলতে কি, এই ঘটনাটার সঙ্গে চক্ষুদানের যাবতীয় মানে মর্মার্থ যা যা আছে সব কিছু অদ্ভুতভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে, জানেন তো। চক্ষুদানের দুটো মানে, এক দেখলেন তো, চোখে দৃষ্টিদান, মা দুর্গার চোখ আঁকা হয় না, চক্ষুদান করা হয় আমরা বলি। আরেকটা চক্ষুদান বাংলা বাগধারা বলে, এটার মধ্যে হয়তো একটু হাত টানে, মানে একটু কুনজর আর কি, সেই সমস্ত বিষয়টা চুরি টুরির ব্যাপার ট্যাপারগুলো জড়িয়ে রয়েছে। এই যে ঘটনাটা, যেটাকে কেন্দ্র করে আমি বলছি যে চক্ষুদান শব্দটার দুটো অর্থই মিলেমিশে একাকার হয়ে গেছে, সেটা ওই নদিয়ার কালীরহাটের রাবিয়া বিবির চোখের কর্নিয়াটার প্রতিস্থাপনের ঘটনা। আজ মুর্শিদাবাদ মেডিকেলে দুই দৃষ্টিহীনের চোখে ওই রাবিয়া বিবির কর্নিয়া প্রতিস্থাপিত হয়েছে, এবং যা খবর, খুব ভালো খবর, ওই দুটো অস্ত্রোপচারই নাকি সফল হয়েছে। মানে বুঝতে পারছেন, এবার দুজন দৃষ্টিহীন নিজেদের চোখের আলোয় চোখের বাইরেটা দেখবেন, এটা তো মোটামুটি পরিষ্কার। এইখানে চক্ষুদানের মানেটা একদম স্পষ্ট, কিন্তু যেটা এখনো অপরিষ্কার অথবা অস্বচ্ছ সেটা হলো ওই দ্বিতীয় জায়গাটা, যে অভিযোগে হয়তো এই মুহূর্তে মনে হচ্ছে একটা প্রশ্ন সবার সামনে দাঁড়িয়েছে এসে, ভারতীয় ন্যায় সংহিতার কোন ধারায় দুজন মানুষের দৃষ্টি ফিরিয়ে দেওয়াটা অপরাধ? দেখুন, অন্ধজনে আলো দেওয়াটা যদি অপরাধ না হয়, তাহলে কেন জেলবন্দি এখনো আমির চাঁদ শেখ? ওই চক্ষুদানের দ্বিতীয় মানেটা তো তার ঘাড়ে চেপেছে। বলা হচ্ছে তিনি নাকি মায়ের চোখ চুরি করিয়েছিলেন, চুরি করে বিক্রি করে দিয়েছেন। অদ্ভুত। অপরাধী জানলো না কি তার অপরাধ, অথচ বিচার তো হয়ে গেছে। রাবিয়া বিবির ছেলে আমির চাঁদ সহ 5 জনকে তো পুলিশ রোববারই গ্রেপ্তার করেছিল, আর গতকাল আদালত তাদের পত্র পাঠ জেলে পাঠিয়ে দিয়েছে। কিন্তু কাল পর্যন্ত যেটুকুনি মানে যৎসামান্য একটা সন্দেহ তো ছিল। আমিও যখন আপনাদের সঙ্গে কথা বলছিলাম, এই ঘটনাটার কথা আপনাদের সামনে বর্ণনা করছিলাম, তখন কিন্তু দুটো দিকই একটু করে ছুঁয়ে গেছিলাম। কারণ দেখুন, আজকের দিনে কোনো জায়গায় তো সম্পূর্ণ স্পষ্ট হয়ে সবসময় সামনে আসে না, সব কিছুরই তো দুটো দিক থাকতে পারে। আমরা তাই দুটো দিকের কথা মাথায় রেখেই আপনাদের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু বলার ধরনেই বুঝেছিলেন যে ওই যে চুরির অভিযোগ, যেটার জন্য আমির চাঁদ জেলে আছেন, সেটার উপরে আমাদের বিশেষ ভরসা জন্মায়নি। কিন্তু তাও পুলিশ যখন মনে করেছে, পাড়া প্রতিবেশীরা যখন অভিযোগ তুলেছে, এবং আদালত যখন তাতে নিশ্চিত হয়ে, মানে ওখানে কোনো একটা গণ্ডগোল থাকতেও পারে এটা ভেবে তাকে ছেড়ে দেওয়ার কারণ খুঁজে পায়নি, তখন আমাদের তো ওই জায়গাটা না ছুঁয়ে কোনো উপায় ছিল না। কিন্তু আজ তো সেই সংশয়টুকু থাকারও আর জোর রইল না। দেখুন, আমির চাঁদ যে মায়ের চোখ বিক্রি করেননি, বরং নিয়ম মেনে মায়ের চোখ দান করেছেন, যাতে একজন দৃষ্টিহীন বা একাধিক দৃষ্টিহীন দৃষ্টি ফিরে পান, সেটা তো পরিষ্কার হয়ে গেছে।
ওই যে সংস্থার মারফত আমির চাঁদ তার মায়ের কর্নিয়া দান করেছিলেন সেই সংস্থাটার নাম মরমি। এই প্রতিষ্ঠানটা কলকাতা মেডিকেল কলেজের যে চক্ষু বিভাগ তার হয়ে চোখ সংগ্রহ করে। এই মরমির সম্পাদক তপন মজুমদার বলেছেন যে কর্নিয়া আলু পটল নয় যে চুরি করে হিমঘরে রাখা যাবে বা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখা যাবে, অথবা কোহিনূর হিরেও নয় যে চুরি করে মিউজিয়ামে রাখা যাবে। উনি একটু ভুল বলেছেন। কর্নিয়া নিশ্চিতভাবেই কোহিনূরের থেকেও অনেক বেশি দামি একটা জহরত, কিন্তু এটা এমন একটা জহরত যেটা চটজলদি তার যথাস্থানে যদি বসিয়ে না দেওয়া হয়, অর্থাৎ কোনো একজন দৃষ্টিহীনের চোখে যদি বসিয়ে না দেওয়া হয়, তাহলে সেটা আর কর্মক্ষম থাকে না, তখন সেটা আর কোহিনূর থাকে না বা কোহিনূরের থেকে আরও মহামূল্যবান কোনো মণি থাকে না, তখন সেটা একদমই একটা অকেজো অঙ্গে পরিণত হয়ে যায়। এটা কি পুলিশ প্রশাসন বোঝেনি? ইচ্ছে মতো খপ করে পকেটে পুরে কেউ নিয়ে চলে যেতে পারে না, সেটা সঙ্গে সঙ্গে এবং যেখানে সেখানে ইচ্ছে হলো আপনার বাড়িতে গিয়ে আপনার চোখে লাগিয়ে দিল, এটাও তো হয় না। প্রশাসন কি জানতো না নদিয়ার মুর্শিদাবাদ অঞ্চলটাতে মুর্শিদাবাদ মেডিকেল বা কল্যাণী এইমসেই শুধুমাত্র চক্ষু প্রতিস্থাপন হয়? একমাত্র ওই দুটো হাসপাতালেই আই ব্যাংক আছে। আই ব্যাংক ছাড়া রাখবেন কোথায়? এবার দুটোই তো সরকারি হাসপাতাল, একটা রাজ্যের একটা কেন্দ্রের। তাহলে নদিয়ার কোতোয়ালি থানা কি মনে করেছিল যে বাঘের ঘরেই ঘোগ আছে? মানে তারাও হয়তো মনে করেছিল এই পৃথিবীতে সব সম্ভব। মানে সরকারি হাসপাতালে চুরি করা চোখ স্টোর করার বন্দোবস্ত আছে, এটাই কি তাদের সংশয়? এবং সেই জন্যেই কি চুরি করার কথাটা এত সহজে তারা বিশ্বাস করে নিয়ে আমির চাঁদকে জেলে পাঠিয়ে দিয়েছিলেন? কর্নিয়া কেনা বেচা কোনোটাই হয় না। কর্নিয়াটা কে কিনবেন? কারণ কর্নিয়াটা কিনে নিয়ে লাগাতে হবে, কে লাগাবেন? তার একটা নির্দিষ্ট সময় আছে, তারপরে সেটা কাজ করবে না। কে লাগাবেন? সাধারণ হসপিটাল যে কোনো জায়গায় ল্যাবরেটরিতে নিয়ে গেলে লাগানো যাবে না, তার জন্য আই ব্যাংক দরকার, এবং যেখানে কর্নিয়া সার্জন আছেন তিনিই লাগাতে পারবেন, তাছাড়া তো সম্ভব নয়। গোটা মুর্শিদাবাদে শুধুমাত্র মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং নদিয়া জেলাতে ছিল না, এইমসে হয়েছে। আমি যতটুকু জানি, যা বললেন আপনি, তাতে কর্নিয়ার বিষয় নিয়ে যেটা হচ্ছে এটা ভিত্তিহীন, সেটা কোনো বেসিস নেই। চোখের কর্নিয়া কি হাটে বাজারে কেনা যায়? কোন দোকানে কেনা যায় একটু বলুন তো, কীভাবে কেনা যায় বলুন তো? আমি খুবই শঙ্কিত এই আমির দার বিষয় নিয়ে। আমি খুবই শঙ্কিত, কারণ আমি ভাবছি যেটা, আমি তো মনে করুন অঙ্গীকার করে দিলাম এবং আমি মারা গেলাম, কিন্তু আমার ভাগ্নে যখন চেষ্টা করবে আমার এই অঙ্গীকার পত্রটাকে সঠিক জায়গায় নিয়ে গিয়ে কাজটাকে করার জন্য, তখন তো ও এবং ওর আত্মীয় স্বজন যারা থাকবে তাদেরকে তো পুলিশে ধরে নেবে। দেখুন, আপনাদের সঙ্গে যখন এই কথাটা বলছিলাম এবং যখনই মনে হচ্ছিল যে এটা কীরকম করে হলো, পুলিশ এত সহজে, কোতোয়ালি থানা এত সহজে কি করে এরকম একটা বিষয়কে হঠাৎ করে বিশ্বাস করে ফেললো এবং একটা পুরো পরিবার, শোক সন্তপ্ত পরিবার, তাদের ধরে নিয়ে গিয়ে জেলে পুরে দিল। এই বলতে বলতেই দেখুন আমার মোবাইলে খবরটা ঢুকলো। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে আমরা যে কালকে যে খবরটা দেখাচ্ছিলাম তারপরেই কিন্তু কোতোয়ালি থানা নড়ে চড়ে বসেছে এবং তার ওসি অমলেন্দু বিশ্বাস তিনি নাকি আজকে সাংবাদিক সম্মেলন করলেন এবং তিনি সেখানে জানিয়েছেন যে তারা যথাবিহিতভাবে যা যা অভিযোগ উঠেছিল সেগুলোর তদন্ত করে দেখার চেষ্টা করেছিলেন। প্রাথমিকভাবে নাকি ওই মৃতার ছেলে চক্ষুদানের কাগজপত্র দেখাতে পারেননি এবং তাদের কাছে এই অভিযোগও নাকি জমা পড়েছিল, মানে যেটাই প্রতিবেশীরা বলেছিলেন, একটা একটা করে নাকি ওই বৃদ্ধার শরীরের বিভিন্ন সময় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নাকি বিক্রি করে দেওয়া হয়েছে। ভাবুন, চিন্তা ভাবনার লেভেলটা ভাবুন, অভিযোগের লেভেলটা ভাবুন, কত দূর অবধি মানুষ ভেবে ফেলতে পারে। এবং এই অভিযোগের কারণেই ওই বৃদ্ধার আজকে শরীরের ময়না তদন্ত হয়েছে। সেই ময়না তদন্তেও জানা গেছে যে ওই চোখ দুটো যে দুটো দান করে দেওয়া হয়েছে সেটা ছাড়া তার শরীর থেকে কোনো অঙ্গই খোয়া যায়নি, যেটা যেখানে থাকা সেখানেই ছিল। সুতরাং এটাও যে একটা ভুল, এটাও পরিষ্কার সামনে, মিথ্যে অভিযোগ ছিল। তারপরেও তারা যে যথাযথ কাজ করেছেন সেটা বোঝানোর জন্য ওই অমলেন্দুবাবু তার দাবি যে ওই
যে একজন কারুর যদি পরিবারের তরফ থেকে ঠিক করা হয় কারুর দেহদান করা হবে বা অঙ্গদান করা হবে, তাহলে নাকি পরিবারের সবার তাতে সম্মতি থাকতে হয়। দেখুন, কেউ যদি স্বেচ্ছায় নিজের অঙ্গদান করবেন বলে ঠিক করেন, তাহলে তার ইচ্ছেটাই কি শেষ নয়? যদি একটা মানুষের উইল কার্যকর হয় মৃত্যুর পরেও, তাহলে তার দেহদান বা তার চক্ষুদানের যদি কোনো অঙ্গীকার থাকে, সেটাই কি যথেষ্ট নয়? কিন্তু পুলিশের এখন দাবি হচ্ছে যে যেহেতু তার পরিবারের সবাই জানতেন না, তাদের কারোর নাকি আপত্তি রয়েছে, সেই জন্যে তারা ধরেছেন। এবার কোনটার জন্য কি করা হয়েছে আমরা জানি না, কিন্তু গোড়ায় যে গলদ ছিল সেটা তো আপনারা বুঝতে পারছেন। এবং এটা গোটা বিষয়টা না বোঝার তো কোনো কারণ ছিল না। দেখুন, আবার বলছি, কেন বলছি সেটা আপনারা বুঝতে পারছেন। এই একটা মাত্র কারণে, এই যে আমাদের এখানে দেহদান করা হয় না বা আমাদের এখানে এরকম চোখ বা অঙ্গ প্রত্যঙ্গ দান করা হয় না, এর ফলে কিন্তু বহু মানুষ একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত হন। ওই বললাম না, আমার পরিচিত এখানে দেহদানের পরিমাণটা এত কম, এ রাজ্যে তার লিভার পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম, কিন্তু চেন্নাই বা দক্ষিণের রাজ্যগুলোতে সেখানে মানুষের মধ্যে সচেতনতা অনেক বেশি, সেখানে অনেক বেশি মানুষ দেহদান করেন। এবং সেই জন্যেই এত রাজনীতি, চারপাশের বিভিন্ন ঘটনা, তর্ক বিতর্ক, ভোট, SIR, মশাই, এগুলোর কোনো দরকারই থাকবে না যদি আপনি বেঁচে না থাকেন। এবং ঈশ্বর না করুন আমাদের কারোর ওরকম পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে আমাদের দরকার পড়ে একটা এরকম অঙ্গ, এবং তখন দেখবেন ওই আপনার ভোটার কার্ড রইল না আধার কার্ড রইল, আপনি নাগরিক রইলেন কি না রইলেন, সেগুলো সব গৌণ হয়ে যায়। আপনার এক এবং একমাত্র লক্ষ্য তখন দাঁড়ায় আপনি জীবিত রইলেন কি রইলেন না, এবং এটা আপনার পরিবারের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। দেখুন, এটা আমরা যদি নিজেদের মনে করি যে আমরা অত্যন্ত প্রগতিশীল, তাহলে এই স্বচ্ছ বিষয়গুলো মনের মধ্যে ঢুকিয়ে নেওয়া দরকার। এটা আমার বলে বিষয় না, আপনার বলে বিষয় না, এটা সবার, সমাজের। কার কখন কি হবে কেউ জানেন না। হয়তো রক্তদান সম্পর্কে যে সচেতনতাটা রয়েছে, আপনারা খেয়াল করে দেখুন, মানুষজন আজকাল রক্ত দিচ্ছেন, এত মানুষ বিভিন্ন জায়গায় রক্তদান শিবির হচ্ছে, এটা উৎসবের মতো হয়ে গেছে। অথচ জীবিত অবস্থায় আপনি নিজে জেনে শুনে সেটা দিচ্ছেন, মৃত্যুর পর আপনিই তো নেই। আপনার অঙ্গ নিয়ে যদি কেউ বাঁচতে পারে, তার থেকে ভালো কি হতে পারে বলুন তো? সেটা নিয়ে সামান্য সচেতনতাও নেই। এবং শুধু সচেতনতা নেই, এটা সম্পর্কে জ্ঞান কতটা কম আমাদের, আমি ভাবছিলাম তাই। ধরুন, কেউ একজন চোখ দান করেছেন, তার মৃত্যুর 4 থেকে 6 ঘন্টার মধ্যে ওই কর্নিয়া সংগ্রহ করতে হয়। আর সংগ্রহ যদি একবার করা হয়ে যায়, যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে নিয়ে গিয়ে আই ব্যাংকে রাখতে হয়। ওই জন্যই তো ওই গ্রিন করিডোর বিভিন্ন কার্যক্রম করতে হয়। এটা যেমন তেমন করে নিয়ে যাওয়া না, বললাম না, ইচ্ছে হলো পকেটে তুলে নিয়ে চলে গেলেন, হয় না। ওই জন্যই তো সেদিন নিয়ম মতো ওই আমের চাঁদের মা রাবিয়া বিবির কর্নিয়াটা সংগ্রহ করেছিল মরমী, আর তারপর সেটা নিয়ম মেনে মুর্শিদাবাদ মেডিকেলের আই ব্যাংকে জমা করেছিল। আজ কর্নিয়া প্রতিস্থাপনটা যখন হয়েই গেছে, তখন তো এই কথাটা না বললেই নয়। একটু চেষ্টা করলে কি পুলিশ জানতে পারতো না যে এই চোখটা গেল কোথায়? লুকিয়ে ফেলা তো সম্ভব না। তাহলেই তো এই মানুষজনগুলোকে আদালতে হাজির করার দরকার পড়তো না। এখন তারা হয়তো সাংবাদিক সম্মেলন করছেন, হয়তো তার মধ্যে থেকে তাদের নিজেদের সাফাই দেওয়ার জায়গা খুঁজে বার করছেন, হয়তো এখন পরিবারের আপত্তির কথা বলছেন। একটা পরিবারের 5 জনকেই তো তুলে নিয়ে গেছেন, আর কি রইল বাকি? এবং সব থেকে বড় কথা, যে মানুষটার অঙ্গ দান করা হয়েছে সেটা তো তার অঙ্গীকার। এইবার যেটা আমাদের সব থেকে বেশি জানার আগ্রহ দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে এরপর কি পুলিশের চোখ ফুটবে? হয়তো এমন কোনো ব্যবস্থা কি করা হবে যাতে বিচার ব্যবস্থাও মনে করবে অবিলম্বে তাকে মুক্তি দেওয়া দরকার? দেখুন, এইটা যদি না হয় না, তাহলে কিন্তু আমাদের দেশের লোকজন আর বিশ্বাসই করবেন না যে আমাদের দেশের আইন কানুন অন্ধা নয়। দেখবেন বিভিন্ন কোর্টে ন্যায়ের দেবীর মূর্তি থাকে, যার হাতে দাড়িপাল্লা, দুটো পাল্লাই সমান সমান।
বিচার ব্যবস্থা যে কারোর প্রতি সামান্যতম পক্ষপাতদুষ্ট নয়, সঠিক বিচার হয় একদম, সেটা বোঝাতেই তো ওই দাঁড়িপাল্লা রাখার ব্যবস্থা। এবং কয়েক বছর আগে পর্যন্ত ওই মূর্তির চোখ বাঁধা ছিল, মানে সেটার একটা ব্যাখ্যা ছিল যে বিচারক বা আইন যাতে জাতি, ধর্ম, বর্ণ, সম্পদ বা ক্ষমতা এই সমস্ত কিছু না দেখে শুধুমাত্র তথ্য প্রমাণের ভিত্তিতে সমান চোখে সবাইকে বিচার করে। এটাই তো ওই লক্ষ্য ছিল, ওই চোখটা বেঁধে রাখার মধ্যে, চোখে পট্টি বাঁধার মধ্যে। বিচার প্রার্থী যারা, তাদের মনে এই বিশ্বাসটা জাগিয়ে রাখাই হয়তো উদ্দেশ্যটা ছিল, মানে এই চোখ বেঁধে রাখার পেছনে মূল লক্ষ্য ছিল। কিন্তু সেটার আবার বিভিন্ন রকম ব্যাখ্যা পরবর্তীকালে তো চারপাশে ছড়িয়ে পড়েছে। হয়তো সবার মনে হতে শুরু করেছিল যে সত্যি বিচার ব্যবস্থার চোখেই পট্টি বাঁধা। তাই জন্যেই হয়তো দেশের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এটাকে বদলে ফেলার ব্যবস্থা করেছিলেন। যখন প্রধান বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টে, তখন ওই ন্যায়ের দেবীর চোখ থেকে ওই ফেটটি খুলে নেওয়ার নির্দেশ দেন। দেখুন, তার যুক্তি ছিল যে ওই চোখ বেঁধে রাখার চলটা ব্রিটিশদের তৈরি। ভারত যে ঔপনিবেশিক একটা মানসিকতার থেকে মুক্তি পেয়েছে, সেটাকে ঝেড়ে ফেলে দিয়েছে, এটা বুঝিয়ে দেওয়া উচিত। আর দুই, চোখ খুলে রাখলেও খোলা চোখেই তো আইনের চোখে সবাই সমান, এটা আইন সেইভাবেই তো দেখবে। কানুন অন্ধ নয়। এই যে চারপাশে অন্ধা কানুন বলে চারপাশে যে প্রচারগুলো, সেইগুলোকে দূর করার জন্যেই তো, বা মানুষের আইনের প্রতি আরও বেশি করে বিশ্বাস জাগিয়ে তোলার জন্যই তো তিনি চোখটা খুলে দিয়েছিলেন। কিন্তু মুশকিল হচ্ছে, তারপরেও তো এই মুহূর্তে জেলে রয়েছেন ওই রাবেয়া বিবির পরিবার, যাদের বিরুদ্ধে প্রধান অভিযোগ চোখ বিক্রি করেছেন। এবার এর আড়ালে আরেকটা জিনিসের কথাও তো খুব বেশি করে শোনা যাচ্ছে। দেখুন, এই কথাগুলো আজকেও বলছি তার কারণ এগুলো বলাটা খুব দরকার, জানেন তো। এটা না হলে, এটা তো একটা পরিবারের ঘটনা নয়, এটা গোটা সমাজের ব্যাপার। আমরা সবাই মিলে কোনো না কোনো সময় কিন্তু ভুক্তভোগী হব। যে অভিযোগটার কথা বলছিলাম সেটা হচ্ছে যে ধর্মীয় ভীরু কিছু মানুষ নাকি মনে করেছিলেন এই চক্ষুদানের ফলে, তার শরীর থেকে চোখটা নিয়ে নেওয়ার ফলে রাবেয়ার শরীর খুঁতে হয়ে গেল। ফলে ওই খুঁতওয়ালা শরীর, তার নাকি অন্ত্যেষ্টি করা যাবে না। রাবেয়া বিবির আত্মীয় অভিযোগ তো করেছিলেন, কালকে আপনাদের শুনিয়েছিলাম। অন্ত্যেষ্টির সময় পাড়া প্রতিবেশীদের কয়েকজন ধর্মকে অজুহাত হিসেবে খাড়া করে এবং এই রকম সব অভিযোগগুলো তোলে। আজকে তো সেগুলো প্রমাণ হয়ে যাচ্ছে। এবং আমির চাঁদ যে অভিযোগ করেছিলেন যে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, সেটাকেও কি আজকে উড়িয়ে দেওয়া যাচ্ছে? আমির চাঁদের আইনজীবীকে প্রশ্ন করেছেন, জানেন, ধর্ম আছে বলেই কি আইন আদালত সব স্পর্শকাতর হয়ে পড়ল? সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও, সমস্ত কিছু আইন মেনে করা সত্ত্বেও স্রেফ কারোর বা কোনো ধর্মের বিশ্বাসে আঘাত লাগছে, মানুষ ভুল বুঝতে পারে, এই ধারণা থেকেই কি আমির চাঁদের গ্রেফতারের পর তাদের 14 দিন জেলে আটকে রাখার সিদ্ধান্ত হয়েছে? আইনজীবী তিনি আইনের দিক থেকে প্রশ্ন তুলছেন। আমাদের প্রশ্ন একটাই, দেখুন, দাঁত থাকতে যেমন দাঁতের মর্ম অনেকেই বোঝেন না, তেমন আজকাল আমরাও কি চোখ থাকতে চোখ খুলে দেখার মর্মটা বুঝতে ভুলে গেছি? পাড়ার কিছু লোক কমপ্লেন করেছে এবং কমপ্লেন করে তাদের বিরুদ্ধে বলছে যে চক্ষুটা বিক্রি করে দিয়েছে। কনসেন্ট লেটার থাকা সত্ত্বেও কোর্ট তাদেরকে কাস্টাডি নিয়েছে, তাদের কোনো নোটিশ সার্ভ করা হয়নি। পুলিশ কমপ্লেন পাওয়া সত্ত্বেই তাদেরকে অ্যারেস্ট করে এবং কোর্টে পাঠায়। যদি অকারণে অ্যারেস্ট করে থাকে, যে ক্ষেত্রে সাজা 7 বছরের নিচে, এইরকম ধরনের ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে বিভাগীয় তদন্ত নেওয়ার নির্দেশ আছে। ফলে এই ক্ষেত্রে অ্যারেস্ট অবৈধ হয়েছে এবং পুলিশের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা উচিত। যখন শাসক দলের নেতারা আরজিকর, বর্ধমান বিভিন্ন জায়গায় লাশ পাচারের ব্যবসা করছে, তারা অঙ্গ প্রত্যঙ্গ পাচার করার অভিযোগ আসছে, তখন সরকার নিষ্ক্রিয়, পুলিশ নিষ্ক্রিয়। আর এই আমির চাঁদ শেখদেরকে ধরে হচ্ছে যে অঙ্গদান এবং দেহদানের যে দীর্ঘদিনের আন্দোলন, তাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে। আমরা তীব্র বিরোধিতা করছি। অবিলম্বে আমির চাঁদ শেখকে মুক্তি দিতে হবে, নিঃশর্তে মুক্তি দিতে হবে। তখন আমাদের পুলিশ যায়, তখন ওনারা কোনো রকম কাগজ, চক্ষুদানের কোনো চক্ষুদান করতে গেলে যে চক্ষুদান করেন, মরণোত্তর চক্ষুদান বা দেহদান, তার নিজস্ব কোনো কনসার্ন লেটার আগে থেকে লাগে।
অথবা পরিবারের প্রত্যেকটা সদস্যের কনসার্ন লেটার লাগে, কনসার্ন লেটারে সিগনেচার লাগে। কিন্তু এরকম কোনো কাগজ সেই মুহূর্তে দেখাতে তারা পারে না। কোর্টে নাকি ওখান থেকে সাবমিট করা হয়েছে, কিন্তু সেই কাগজটাতে প্রত্যেকের কোনো সই নেই। দি সেন্সিটিভ গ্র্যাভিটিকে দেখে ম্যাটারটাকে এই অ্যাকশনটা নেওয়া হয়েছে। এখন পুলিশ এফআইআর যেহেতু করেছে, এখন চার্জশিট তো হয়নি, কিছু ফাইনাল রিপোর্ট হয়নি, এখন পুলিশ তদন্ত করছে, যা যা তথ্য পাবে না সেই হিসাবে পুলিশ অ্যাকশন নেবে। দেখুন, হ্যাঁ, পুলিশের এই মানে অতি সক্রিয়তা দেখে না একটা জিনিস মনে হচ্ছিল, একটা ইংরেজি কথা আছে, নি জার্ক রিয়াকশন, জানেন তো, মানে হাঁটু লাফিয়ে ওঠা এটা যদি প্রতিবর্তক ক্রিয়ার একটা পার্ট হয় সেটার কথা বলা হয় এরকম আর কি, ইংরেজি বাগধারা এটা। আমাদের ওই মালাই চাকির, হাঁটুর মালাই চাকির ঠিক একটু নিচে দেখবেন একটু সামান্য টাক করে মারলেও পায়ের নিচের অংশটা পাটা ত্রিং করে লাফিয়ে ওঠে, এটা প্রতিবর্তক ক্রিয়া। সরকারি হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায় রাবেয়া বিবির কর্নিয়া সংগ্রহ করা হয়েছিল। এটা পরিষ্কার হয়ে যাওয়ার পর এই নিজার্ক রিয়াকশনটা কি পুলিশের ক্ষেত্রেও দেখা যাবে? একটা নিজার্ক তো আমরা দেখে ফেলেছি, ওই অভিযোগ এসছে, তারাং করে লাফিয়ে পড়ে গোটা পরিবারকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। একবারও ভাবা হয়নি যে একটা সরকারি হাসপাতাল, সরকারি মানে একটা সংস্থা যাদের উপর দায়িত্ব দিয়েছে এই গোটা বিষয়টা, কাগজপত্র সব যদি ঠিকঠাক না থাকে তাহলে সরকারি হাসপাতালে এই কাজগুলো করবে না। সেগুলো ধরে নিচ্ছি, তারা তখন ভেবেছিলেন পরে খুঁজে দেখব, আপাতত তো জেলে যাক, আপাতত ঝামেলা যাতে না হয়, সব শান্তি আছে, আমাদের রক্ষা, আমাদের শান্তি রক্ষক না, সুতরাং শান্তি বজায় রেখে দিয়েছি। তা ঠিক আছে, তখন শান্ত করেছিলেন। এবার যখন পরিষ্কার হয়ে যাচ্ছে পরপর ধাপগুলো, তাহলে চট করে তারা ওরকম আমির চাঁদের হ্যাঁ একটু ছাড়ানোর ব্যবস্থাটা করুন, যেভাবে গ্রেফতার করেছিলেন চট করে করলে বুঝতে হবে যে পুলিশের প্রতিবর্তক ক্রিয়াটা ঠিকঠাক আছে। দেখুন, নদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার এই সম্ভব জৈনের কথা অবশ্য মনে হচ্ছে যে তারা প্রতিবর্তক ক্রিয়ায় সাড়া দেবেন। আমির চাঁদের গায়ে যে মায়ের চোখ চুরির কলঙ্ক লেগেছে সেটা মুছে দেওয়ার একটা ব্যবস্থা হয়তো তারা দ্রুত করবেন। এবং পুলিশ সূত্রে এটাও জানা যাচ্ছে, জানেন তো, আরও একটা রিয়াকশনের কথা শোনা যাচ্ছে, পুলিশ নাকি এবার দেহদানের সচেতনতা বাড়ানোর কাজ করবে। খুব ভালো কথা, করুন। একটা ভুল যদি তাদের চোখ খুলে দেয় ঠিকভাবে, তাহলে তো সেটা তার থেকে ভালো আর কিছু হয় না। কিন্তু নিজেদের দোষ ঢাকার জন্য 5-65 বিভিন্ন রকম কারণ খুঁজে বার করার চেষ্টাটা, সেটা এক্ষেত্রে না করলেই ভালো। কারণ এই জিনিসগুলো যত চলবে, যত বেশি দিন আমির চাঁদরা জেলে থাকবেন, তত বেশি করে এই সমাজে এই ধরনের জিনিস হওয়ার সম্ভাবনাগুলো নষ্ট হয়ে যাবে। ভবিষ্যতে কে ঝামেলা যাবেন বলুন তো? হয়তো পুলিশ এই রকম সঠিক সময়ে সঠিক প্রতিবর্তক ক্রিয়া দেখাচ্ছে কিনা এটা বুঝতেই 7ই ফেব্রুয়ারি রাতে ছদ্মবেশ ধরেছিলেন কলকাতার পুলিশ কমিশনার। এক প্রৌঢ়ের ছদ্মবেশে তিনি নাকি কলকাতার দুটো গুরুত্বপূর্ণ থানা বালিগঞ্জ আর সার্ভে পার্কে গেছিলেন, সুপ্রতিম সরকার। এবং যতদূর সম্ভব মনে হচ্ছে যে পুলিশ কমিশনারের সেই সারপ্রাইজ ভিজিটের পরেই কলকাতা পুলিশের চোখ কিন্তু ফুটেছে। তাদের মনে হচ্ছে যে এবার একটু সমস্ত রকম ব্যবস্থা রাখা দরকার, না তো কবে কোন থানায় হাজির হয়ে কোন জিনিসটার জন্য। দেখুন, বসকে তো সবাই ভয় পায়, এটা নিয়ে কোনো কথা হবে না, বসকে শুধু একটু তৎপর হতে হবে। প্রত্যেকটা থানা কী করেছে, যে ঠিক করেছে জানেন, বয়স্ক বা অসুস্থ মানুষদের সুবিধার্থে র্যাম্প তৈরি করবে। শুরু হয়ে গেছে কাজ, বেশ কিছু থানায় এই র্যাম্প তৈরির কাজ সম্পূর্ণ, বাকিগুলোতে যেগুলোতে হয়নি সেগুলো হয়তো হয়ে যাবে। মানে এবার থেকে কলকাতার কোনো থানায় গিয়ে কেউ যদি হুইল চেয়ারের খোঁজও করেন, তাহলে পুলিশ তাকে হুইল চেয়ারও এগিয়ে দেবে। এবার এগুলো সবই তো আপনাদের মনে হতে পারে এই যে একটা মেকওভার, একটা নতুন সজ্জা, এই সজ্জাটা কি মেকআপের আড়ালে আসল মুখটাকে লুকিয়ে রাখা বা নিজেদের লজ্জিত মুখটাকে লুকিয়ে রাখা, যেটা এই কোতোয়ালি থানার মতো জায়গায় যেগুলো হয়েছে। এরকম ঘটনার থেকে যাতে পুলিশের ভাবমূর্তির আরও বেশি লোকজন হাসাহাসি না করে, সেই জন্য একটু তাকে পরিবেশ বান্ধব করে তোলার চেষ্টা। এই পরিবেশ শুনে আবার চমকে যাবেন না, পরিবেশের সংজ্ঞা বলছে আমাদের চারপাশে যা কিছু আছে, মানে জীব আর জড় সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। এবং সেই অর্থে পুলিশের চারপাশে আমরা কিন্তু আছি, আমাদের নিয়েই পুলিশের পরিবেশ। আবার এটাও ঘটনা, আমাদের মধ্যে আবার এরকম অনেকেও আছেন যারা আমাদের মতো দেখতে,
ওই দুটো হাত, দুটো পা, চোখ, কান, নাক সব ঠিকঠাক আছে, কিন্তু আসলে তারা আমাদের মতো নন। তাদের মধ্যে তাদের বিভিন্ন নাম থাকে, নেতা, নেত্রী। আবার দেখুন একইভাবে চোর, ছেচর, গুন্ডা, বদমাইশ, পকেটমার এরকমও কেউ কেউ আছে। প্রশ্ন একটাই, এরকম ভ্যারাইটি থাকলে পুলিশের প্রতিক্রিয়াটা কি সবার ক্ষেত্রেই সমান হতে পারে? মানে দেখুন ওই থানায় বয়স্ক বা অসুস্থতার জন্য র্যাম্প বানানো হলো, সেটা তো প্রশংসার যোগ্য কাজ, কিন্তু এই একই রকম সাহায্যকারীর মনোভাব নিয়ে পুলিশ যদি হঠাৎ মানুষ খুনে অভিযুক্ত এক নেতাকে তোয়াজ করে তাকে মানে জামাই আদর করছে বলে অভিযোগ ওঠে, তখনও কি একইভাবে প্রশংসা আশা করতে পারে পুলিশ? এই কথাগুলো বলছি তার কারণ হচ্ছে দেখুন এগুলো সব কটা আপনার আমার সামনে এসে দাঁড়াচ্ছে। এই যে উত্তর ব্যারাকপুর পুরসভার কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য, আপনারা জানেন ভদ্রলোক মানে নিজেকে বিরাট বাহুবলী বলে হয়তো ভেবে নিয়েছিলেন, অথবা বুঝতে পারেননি গণতন্ত্র তার মধ্যে এত শক্তি ভরে দিয়েছে যে তার এক লাথিতে এক বৃদ্ধ মারা যাবেন। কিন্তু তার লাথিতে মৃত্যু যদি কারোর হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে খুনের অভিযোগ তো উঠবেই। পুলিশ যথারীতি তাকে গ্রেফতার করেছে, কিন্তু গ্রেফতার করার পর তাকে রসে বসে রেখেছে বলে অভিযোগ করেছেন অর্জুন সিংয়ের মতো বিজেপি নেতারা। এবার যা রটছে তার কতটা ঘটছে সেটাও তো জানার দরকার, কারণ রাজনীতি যে কোনো অভিযোগ করতেই পারে। কিন্তু অর্জুন সিং বলেছেন দরকারে সুপ্রিম কোর্টে গিয়ে প্রমাণ করবেন যে পুলিশ তাকে রসে বসে রেখেছে। এবার দেখুন আবার বলছি, একজন রাজনীতিক তিনি কি করবেন সেটা তার ব্যাপার, তার যা ইচ্ছে করুন না, কিন্তু অভিযোগটা যদি সত্যি বলে প্রমাণ করতে পারেন তাহলে তো আবার কিছু কথা বলতেই হবে। প্রথমত একজন মানুষকে লাথি মেরে ফেলার অভিযোগ যার বিরুদ্ধে, তাকে যদি পুলিশ সত্যি জামাই আদর করে তাহলে বুঝতে হবে নেতার যতই রূপান্তর ঘটুক, যতই নেতা থেকে তিনি অপরাধী হয়ে যাক, তার পুরনো পরিচয়টাকে পুলিশ ভুলতে পারে না, ওই জন্য তাকে সম্মানের চোখে দেখে। এবং সেক্ষেত্রে দেখুন রাজনীতি এটাকে তো পুলিশের দুর্বলতা ভেবেই তার বিরুদ্ধে তোপ দাগতে পারে, আর সেক্ষেত্রে রাজনৈতিক নেতারাই ওই দাস প্রথার অভিযোগ তোলেন। এবার রাজনীতির ভাষায় যাকে দলদাস বলা হয়। পুলিশের কোনো ভূমিকা নেই পশ্চিমবঙ্গে, ভূমিকা তৃণমূল কংগ্রেস লিখে দেয়। পুলিশ হচ্ছে অভিনেতার মতো, তৃণমূল কংগ্রেস হচ্ছে স্ক্রিপ্ট রাইটার, তৃণমূল কংগ্রেসের লোকাল নেতারা হচ্ছে ডাইরেক্টর। অর্থাৎ যেরকম অভিনয় করতে বলে ডাইরেক্টর, সেরকম অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করে, সেরকম পুলিশও অভিনয় করছে। দলদাস বললে তো কম বলা হয়, রিমোট কন্ট্রোল পুলিশ। দেখুন সুকান্ত মজুমদার যা বলছেন তাতে মনে হচ্ছে তিনি মেনে নিচ্ছেন যে শাসন ক্ষমতা থাকলে যে কোনো রাজনৈতিক দলের শক্তি ওই পুলিশ প্রশাসনের থেকে অনেক বেড়ে যায়। মানে সোজাসুজি একটা ইকুয়েশন আর কি, ক্ষমতা ইজ ইকুয়াল টু শক্তি। আর কে না জানে মানুষ চিরকালই ওই শক্তের ভক্ত, গরিবের জম, চিরকালই শক্তিমানেরা তাই জন্য দুর্বলের ওপর অত্যাচার করে এবং যাতে মানুষ তাদের ভক্ত হয়ে থাকে। ভক্তি শ্রদ্ধা পেতে কে না চায় বলুন? এই যে হাতির মতো একটা বিশাল আকায় প্রাণী, সে যদি কাদায় পড়ে তাহলে তো ব্যাঙেও লাথি মারে বলে শুনেছি, এটাই তো জাগতিক নিয়ম। আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তো সেই নিয়মেরই একটু বেশি সদ্ব্যবহার হচ্ছে, এই যা আর কি। মানে পুলিশকে ইদানিং একটু বেশি দুর্বল বলে মনে হচ্ছে, যেহেতু মনে হচ্ছে যে এই রাজনৈতিক শক্তির সামনে পুলিশ একটু দুর্বল হয়ে পড়েছে, মানে পলিটিক্যাল পাওয়ারের সামনে পুলিশ পাওয়ারলেস হয়ে পড়েছে। সেই জন্যেই পুলিশের ওপর উল্টো দিক থেকে অনেক বেশি শক্তি প্রয়োগ হচ্ছে, মানে পাওয়ার প্রয়োগ হচ্ছে। এমনি বলছি না, দেখুন যা বলিব সব একদম উদাহরণ সহ বলিব। গত 72 ঘন্টায় এই রাজ্যে কমসে কম তিনটে জায়গায় পুলিশ আক্রান্ত হয়েছে, জানেন তো? একটা বিচ্ছিন্ন ঘটনা, দুটো একটু বাড়াবাড়ি, তিনটে যদি হয় তখন আপনাকে বলতে হবে এ তো নিয়ম হয়ে যাচ্ছে মশাই। তখন সত্যি তো চোখ বুজে থাকা যায় না, যতই চোখটা থাকুক চাই না থাকুক, বা চোখ থাকতেও অনেক লোক চোখের মর্ম না বুঝুক। এই যে ঘটনা তিনটের কথা বললাম, তার মধ্যে উত্তর 24 পরগনাতেই দুটো ঘটনা ঘটেছে। শাসনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছিল, পুলিশ দেহ উদ্ধারে গেছিল যেরকম যায়,
আর তখনই তাদের ওপর চড়াও হন স্থানীয়রা। এবং এক্ষেত্রে আপনারা একটা কথা সঙ্গে সঙ্গে ভেবে নিচ্ছেন যে আরে এ তো স্থানীয় মানুষের ক্ষোভ, জনরোষ, মেনে নিলাম। হারোয়ায় পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় তো সেই সুযোগটাও নেই। হারোয়ায় কি হয়েছিল জানেন? হয়েছিল যেটা আকছার হয়, দুদল শ্মশান যাত্রী মদ খেয়ে নিজেদের মধ্যে মারপিট করছিল। এবার স্থানীয় ফাঁড়ির পুলিশ ব্যাপারটা সামলাতে গিয়ে নিজেরাই মার খেয়ে চলে এসছে। ওই মাতাল শ্মশান যাত্রীরা ফাঁড়ির ইনচার্জকে বেধড়ক মারধর করছে বলে অভিযোগ। এবার কি বলবেন? মাতালে কি না বলের মতো মাতালে কি না করে ভেবে পুলিশ মার খেয়েছে, কিছু করেনি। এটা যদি ভাবতে বলেন তাহলে তো ধরতে হবে পুলিশ নিজেকে ওই মন্দিরের ঘণ্টা ভেবে ফেলেছে, যে কেউ আসবে আর বাজিয়ে দিয়ে চলে যাবে। মানে অথবা মানুষজন, পুলিশের দরকার নেই, পুলিশের কাণ্ড কারখানায় বা রাজনৈতিক দলগুলো যে চাপানুতর করে পুলিশকে নিয়ে, বা তাদের যে চেহারাটা সব সময় তৈরি করছে, তাতে মানুষজনের মনে হয়েছে যে ওরা মন্দিরের ঘণ্টা বা রাস্তার ধারে রেখে দেওয়া ঢোল যাওয়ার সময় খানিকটা ডাম করে বাজিয়ে দিলে হলো। এবার দেখুন, এটা যাতে লোকে সবাই না বিশ্বাস করে বসে, সেজন্য হয়তো পুলিশ মার খাওয়ার পর হারোয়ায় 5 জনকে গ্রেফতার করেছে। ভালো কথা, একটা চেষ্টা। কিন্তু বীরভূমের সিউড়িতে সেখানে তো গ্রেফতার করতেই গেছিল পুলিশ, হাতে গ্রেফতারি পরোয়ানা ছিল। সিউড়ির হাতিম শাহকে গ্রেফতার করতে গিয়ে, মানে বন্দি করতে গিয়ে, পুলিশ নিজেই তো বন্দি হয়ে গেছে ওখানে। পুলিশ পৌঁছতে তাদের একটা ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা মেরে দেয় ওই হাতিমের লোকজন। ভাবুন তো, শেষ পর্যন্ত বড় বাহিনী গিয়ে তাদের মুক্তি দেয়। এভাবে যদি মানে বন্দি করতে গিয়ে বন্দি নিজে পুলিশ হয়ে যায়, তাহলে তো এটা পরিষ্কার পুলিশকে নরম মাটি ভেবে আঁচড়ানোর মতো বেড়ালের অভাব পড়ছে না। মানে নর্মালি নেতারা বাঘ হন, কিন্তু এগুলো যদি নেতাদের সাঙ্গপাঙ্গ, তারা ওই বেড়াল ঠেরাল বলে ধরতেই পারি আর কি। তাহলে আপনাদের ধরতে হবে সিউড়ির হাতিমের মতো অভিযুক্তের বাহিনীটা ওই বেড়াল বাহিনী আর কি। বীরভূমে তো একদা বাঘের ডাক শোনা যেত, এখনও বাঘ আছে, কিন্তু বাঘ একটু কোন ঠাসা বুঝেই হয়তো বেড়ালরা দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু পুলিশের স্ট্যাটাস সেটা বাঘের আমলেও যা ছিল, বেড়ালের আমলেও তাই রয়েছে, কিচ্ছু বদলাচ্ছে না। তারা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে, একইভাবে আক্রান্ত হচ্ছে, কখনো মুখের কথায়, কখনো হুমকিতে, কখনো হাতে। সিউড়িতে পুলিশ 6 জনকে গ্রেফতার করেছে। হ্যাঁ, হারোয়ার মতোই গ্রেফতার হয়েছে এখানেও, কিন্তু তাতে দুর্বলতা ঢাকা যাচ্ছে কি? দুর্বলতা আছে বলেই তো এগুলো ঘটছে। ঘটার পর রিয়াকশন যাই হোক না কেন। দেখুন, পুলিশ সমাজ বিরোধীদের সঙ্গ দিতে বাধ্য হয়, এটা তো রাজনৈতিক নেতারা বিভিন্ন সময়ে তারা অভিযোগ করে। হয়তো বেশিরভাগ ক্ষেত্রে তারা বিরোধী দলের লোকজন আর কি, কিন্তু ঘটনাচক্রে সব দলই তো কোনো না কোনো সময় বিরোধীর ভূমিকায় যায়, তখন অভিযোগটা এক হয়ে যায়। এবার তাহলে ঘুরিয়ে ফিরিয়ে যখন সব দলই ক্ষমতায় বসে, তার বিরুদ্ধে সেই অভিযোগটা ওঠে। অর্থাৎ সব দলই একই রকম, একইভাবে পুলিশকে ব্যবহার করে। তাই যদি হয়, এবং পুলিশের গায়ে যদি এই ধাব্বাটা রাজনীতি নিখুঁতভাবে দিয়ে দিতে পারে যে ওরা আসলে সমাজ বিরোধীর জম নয়, ওদের বন্ধু, তাহলে তো গণতন্ত্রই জমালয়ে যাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠে যাবে। বুঝতেই পারছেন, এগুলো বলছি তার কারণ সামনে তো ভোট। এই সময় যদি পুলিশ সুরক্ষিত না হয়, পুলিশ যদি এইভাবে আক্রান্ত হয়, তাহলে ভোট সুরক্ষিত থাকবে, ভোটাররা সুরক্ষিত থাকবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? পুলিশকে দিয়ে ভোট জেতার চেষ্টা, পুলিশকে দিয়ে সবকিছু করাচ্ছে। যে পুলিশ সমাজ বিরোধীরা আটকাবার চেষ্টা করা উচিত, সেই তাদের প্রোটেকশন দিচ্ছে। তো সেই জন্য গণতন্ত্রটা কোথায়, নির্বাচনের পরিবেশ কি হবে, এটা চিন্তার বিষয় আছে। দেখুন, একটা কথা তো বারবার বলি, এক্ষেত্রেও বলছি, যেখানে রাজনীতি থাকে সেখানে সব কিছুরই দুটো দিক থাকে। এমনিতে রাজনীতিতে দুটো দিক, শাসক বিরোধী, তেমনি রাজনীতির ছোঁয়া পাওয়া সমস্ত জিনিসেরও এরকম দুটো দিক হয়ে যায়। তাই একটু উল্টে পাল্টে দেখে নেওয়া দরকার আর কি। একটা জিনিস মনে হচ্ছিল, পুলিশের এইভাবে পাওয়ারলেস হয়ে যাওয়ার একটা উল্টো দিক তার মানে আছে। আসলে পুলিশ কি? পুলিশ হলো ক্ষমতার একটা কেন্দ্র। সেই ক্ষমতার ভয়েই তো সমাজে মানুষ ও আইন কানুনগুলো একটু মেনে চলে, এটাই নিয়ম আর কি। এবার ক্ষমতার তত্ত্ব কি বলে জানেন?
কোনো একটা ক্ষমতা কেন্দ্রের জোর যদি কমে যায় তাহলে স্বাভাবিক নিয়মেই অন্য অংশের জোরটা বেড়ে যায়। এ রাজ্যে সেই বাড়বাড়ন্তটা হয়েছে অনেক শাসক নেতার। তেমনই এক শাসক নেতার তাণ্ডবের সাক্ষী হয়েছে নকশালবাড়ি। স্বাভাবিক একটা ছোট্ট ঘটনা। আপনারা দোকান টোকানে যেতাম, ইদানিং এই জিনিসটা একটু কম, ওই বিভিন্ন রকম অ্যাপ ট্যাপ তৈরি হয়ে গেছে তো, কিন্তু আগে বিভিন্ন দোকানে এটা লেখা থাকতো আজ নগদ কাল বাকি, অর্থাৎ ওই বাকিতে জিনিসপত্র নেওয়ার তাগিদ বা অভ্যেস একটা চিরকালীন ব্যাপার আর কি। তো এক্ষেত্রে হয়তো একটু পুরনোপন্থী ওই নেতা, সেই জন্য তিনি বাকিতে সিগারেট নিতে গেছিলেন, এটাই অভিযোগ আর কি। এবং ওই যথারীতি দোকানদার নাকি খুব অন্যায় করেছিলেন, নেতাকে সিগারেট দিতে রাজি হননি ধারে, তাই জন্যে সেই অপরাধে সাঙ্গপাঙ্গদের নিয়ে দোকানে ভাঙচুর চালিয়েছেন ওই যুব তৃণমূল নেতা, এটাই অভিযোগ। অভিযুক্ত ওই নেতার নাম পার্থসারথী মুখার্জি ওরফে মান্টা। ওই সভাধিপতি, ওখানকার সভাধিপতি অরুণ ঘোষের অনুগামী বলে তিনি পরিচিত। এবার বড় মাথার যদি তিনি অনুগামী হন তাহলে তো তার দাপট থাকতে হবে, যাতে লোকজন দেখে বলে কি দাপট, সেটা দেখাতেই বা বোঝাতেই একটা সিনেমায় একটা ডায়লগ ছিল জানেন তো, যে কোনোভাবেই মানুষের মন থেকে ভয়টা ভাঙতে দেওয়া চলবে না। এটাই হচ্ছে আসল, ওই ভয়ের ওপরেই কিন্তু পুরো বিষয়টা দাঁড়িয়ে থাকে। ভাঙচুরের পর অবশ্য উল্টে ওই দোকানদারকেই কাঠগড়ায় তুলেছেন অভিযুক্ত নেতা। তার অভিযোগ হচ্ছে ওই দোকানে নাকি মাদক বিক্রি হচ্ছিল, তিনি তার প্রতিবাদ করেছিলেন। মানে যেটা করেছেন সেটা খুব ন্যায্য করেছেন আর কি। অন্যায় হলে তাতে এইভাবে প্রতিবাদ করাটাও যে একটা আইনসম্মত ব্যাপার বা আইনি অধিকার তার জন্য, বা গণতান্ত্রিক অধিকার যেভাবেই দেখুন আর কি, সেটা তিনি পরিষ্কার করে দিয়েছেন। মানে নিজেদের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে যে নেতারা বিভিন্নভাবে সচেতন, এটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই ক্ষমতাগুলোর কথা আপনাদের মাথায় রাখা দরকার। কিন্তু মুশকিল হচ্ছে যে সিসিটিভি ফুটেজটা সামনে এসছে, তাতে এই দাবিটা খুব একটা ধোপে টিকছে না। এবং সবচেয়ে বড় কথা, এই গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছিল এবং গিয়ে ওই যিনি নাগরিক কর্তব্য পালন করছিলেন দোকানটাকে ভাঙচুর করে, সেই পার্থসারথী মুখার্জি সহ 4 জনকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে গেছে। এটাতে দেখুন আপনাদের মনে হবে যে অন্তত এটা তো প্রমাণিত হলো, যাক পুলিশ প্রাথমিকভাবে বুঝতে পেরেছিল দোষটা ওই মান্টা আর তার সাঙ্গপাঙ্গদের, না হলে তাদের 4 জনকেই পুলিশ আটক করে নিয়ে গেছিল কেন? ঠিক, এটা ঘটনা। এবং দোকানদারের ভাগ্য ভালো, এক্ষেত্রে তাকে অন্তত আটক করা হয়নি। ওই মাদকের অভিযোগটা নিশ্চয়ই এই ভদ্রলোক ওই মানটা তিনি নিশ্চয়ই পুলিশের কাছে করেছেন। তাহলে পুলিশ হয়তো ওই নিজার রিয়াকশানে এই দোকানদারকেও ধরে ফেলতে পারত, কিন্তু ধরেনি। ফলে বুঝতে হবে এক্ষেত্রে পুলিশের মানে বিবেচনাবোধটা একদম ঠিকঠাক আছে আর কি। আমাদের একজন বিখ্যাত ক্রিকেটার বলতেন কথায় কথায়, জানেন তো, কারেক্ট আছে। তো এটাও বলতে হবে যে পুলিশের বিবেচনাবোধটা এক্ষেত্রে কারেক্ট আছে, কিন্তু তাদের আরও আরেকটা বিবেচনাবোধও যে কারেক্ট আছে সেটা পরবর্তী ক্ষেত্রে বোঝা গেছে। ওই সভাধিপতি ঘনিষ্ঠ নেতাকে ধরে ফেলার ভুলটা ভোর হওয়ার আগেই কিন্তু পুলিশ শুধরে নিয়েছে। আটক করে নিয়ে এসেছিল 4 জনকে, 4 জনকেই ছেড়ে দেওয়া হয় ভোর হওয়ার আগে। মানে এটা তো পরিষ্কার, জলে থেকে কুমিরের সঙ্গে লড়াইয়ে পুলিশও রাজি নয়। কিন্তু ওই যদি ওই আমির চাঁদের মতো কারোর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তখন তাদের ধরে রেখে আদালত ঘুরিয়ে জেলে ভরে দেওয়ার ব্যবস্থাটা পুলিশ কিন্তু করতে পারে। দাদার নাম পার্থসারথী মুখোপাধ্যায় ওরফে মান্ডা। 6 তারিখ মধ্যরাত তৃণমূলের পার্টি অফিসে তার জন্মদিন বিরাট করে সেলিব্রেট হল। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ স্বয়ং উপস্থিত হয়ে কেক খাইয়ে দিলেন। শোনা যায় মান্টা দাদা নাকি সভাধিপতি সাহেবের খুব স্নেহের, তাই হয়তো এই সমাজ সেবার এত সাহস। পার্টি শেষে মান্টা দাদা থানার কাছেই দোকানে গেলেন সিগারেট চাইতে, আর সেটা বাকিতে।
সিগারেট পয়সা দিয়ে সিগারেট পাওয়া যায় না, বাকি মানা করলেই বাস। দোকানদার বলেছিলেন সিগারেটের অনেক দাম, ধার দেওয়া যায় না। মান্টা দাদা সিগারেট চেয়েছে, দোকানদারের এত সাহস, সে বলছে দেবে না। শাসক দলের যুবনেতা করলেন তাঁর জনসেবা। নকশালবাড়ি থানার খুব কাছেরই ঘটনা। পুলিশ রাতেই নেতাকে আটক করে, কিন্তু ভোরের আগেই শাসক দলের যুবনেতা ছাড়া পেয়ে যান। ভিডিও সামনে আসতেই মান্টা দাদা বলছে ওই দোকানে নাকি বেআইনি কাজ হতো। আমার কাছে খবর ছিল যে ওর কাছে অবৈধ জিনিসপত্র থাকে, গাঁজা টাজা হাবি জাবি, ওর কাছে অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে ও বিক্রি করে ওখানে দোকানওয়ালা রাত্রেবেলা। তা মান্টা দাদা যদি ওই দোকানে বেআইনি কাজ হয় পুলিশে জানাননি কেন? নাকি মান্টা দাদাই এলাকার পুলিশ? দোকান বন্ধ, ভয় সিঁটিয়ে দোকানদার আর তার পরিবার। আপনি আটকানোর চেষ্টা করেননি? না, আপনি দেখছিলেন দাঁড়িয়ে, কেন আটকাননি? কেন? আমি পারবো না তাই আটকায়নি। তা ভাঙচুর করে কি বলা হলো? অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছিল। আমি তখন ওইসব বলতে পারবো না। ওইসব ভাবে দোকানে গিয়ে ভাঙচুরটা করেছে, বাই চান্স যদি আমার হাজবেন্ডকে যদি অ্যাটাক করতো তাহলে তো আজকে উনি হাসপাতালে থাকতো। মঙ্গলবার ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে যান নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন। সেখানে তার মুখে এই মানটা সম্পর্কে আরও মারাত্মক অভিযোগ। অরুণ ঘোষের এখানকার যিনি সভাধিপতি আছেন এবং তৃণমূলের জেলা কোর কমিটির যিনি মেম্বার আছেন, তিনি সশরীরে থানাতে নাকি দুবার গেছিলেন, একবার রাতের বেলা এবং তারপর সকালবেলা আরেকবার গিয়ে ছাড়িয়ে নিয়ে এসছেন এবং তার নেতৃত্বেই পুরো বিষয়টা হয়েছে। একটা কথা আপনাকে বারবার বলে দিচ্ছি, এই সব জিনিস আমরা কোনোভাবে আমরা বরদাস্ত করব না। দুর্নীতির এই সম্পর্কই কি তাহলে মানটার পুলিশের হাত থেকে মুক্তির কারণ? শাসক দল যদিও বলেই যাচ্ছে দল এসব বরদাস্ত করে না। দেখুন, আমার কানে না ওই ভদ্রলোক, ওই দোকানদার ভদ্রলোকের কথাটা বাজছে, জানেন তো, পারবো না তো, আমরা তো পারবো না। ঠিকই তো, সাধারণ মানুষ পারে নাকি? তাই জন্য নেতাগিরি করে, দাদাগিরি, অথবা নেতারাই দাদাগিরি চালিয়ে যায়, যার সামনে অসহায় হয়ে যায় হয়তো পুলিশও। এই গুন্ডাগিরির জন্য হাতে নাতে রাস্তা থেকে ধরে নিয়ে গিয়েও পুলিশ কিচ্ছু করতে পারছে না, রাতে ধরে আনছে, ভোরের আলো ফোটার আগেই ছেড়ে দিতে হচ্ছে। এতে ওই পুলিশ কর্মীরাও হয়তো শাসক দলের রোষের হাত থেকে রেহাই পাচ্ছে। ওই যেরকম ওই দোকানদারের স্ত্রী বললেন, যদি মারতো ওকে তাহলে তো ওকে হাসপাতালে যেতে হতো। তিনি হয়তো এদের সম্পর্কে একটু বেশি মানে আন্ডার এস্টিমেট করে ফেলেছেন আর কি। কত কিছু যে হতে পারত, যাই হোক। কিন্তু এই সব ঘটনা দেখেই সাধারণ মানুষ যে আইন শৃঙ্খলার ওপর আস্থা হারাচ্ছে, নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছে, সেটা বুঝতে পারছেন। এবং সেটার সঙ্গে দেখুন, এই ঘটনাটা, এই কথাগুলো বললাম, আমি নিশ্চিত আপনার বা আমার মতো সাধারণ মানুষের বাড়িতে আমরা সবাই এইটার সঙ্গে অদ্ভুতভাবে নিজেদের মিলিয়ে ফেলতে পারবো। সত্যিই তো পারবেন আপনি, পারবো আমি, কিছু করলে। আমরা তো পারবো না, কথাটা তো আমাদের হয়ে ওই দোকানদার বলেছেন। আমাদের কিছু তো হয়ে যেতে পারে, এই কথাটা তো আমাদের হয়ে ওই দোকানদারের স্ত্রী বলেছে। এর থেকে বাস্তব কথা আর কি হবে? এটা একটা অদ্ভুত আধার বলতো না, সেরকম একটা অদ্ভুত নিরাপত্তাহীনতা। এবং এই নিরাপত্তাহীনতাটা কত দূর ছড়িয়েছে সেটা মুর্শিদাবাদ বুঝিয়ে দিয়েছে, জানেন তো। শুধু নিরাপত্তার কথা ভেবে নিরাপত্তাহীনতা মাথার মধ্যে এমন গেঁথে বসে আছে যে নিরাপত্তা দেওয়া যেতে পারবে না, নিরাপত্তা বিপন্ন হতে পারে, এটা ভেবে মুর্শিদাবাদের এই ভগবান গোলায় কোয়েট কলেজে ছাত্রীদের ক্লাসটা নেওয়াই বন্ধ করে দেওয়া হয়েছে। কলেজে একদম গেটে নোটিশ ফোটিশ সাটিয়ে দিয়েছে, কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে এখানে মহিলাদের মানে ছাত্রীদের আর ক্লাস করানো যাবে না। জানা গেছে যে ওই ছাত্রীদের হোস্টেলে নাকি কোনো ওয়ার্ডেন থাকতে রাজি হচ্ছেন না। কেন জানি না, কোন চাপ জানি না, খোঁজ নিতে হবে। পরপর 3 ওয়ার্ডেন ইস্তফা দিয়েছেন। আর কর্তৃপক্ষ দাবি করেছেন যে ওয়ার্ডেন যখন নেই তখন হোস্টেলে নিরাপত্তাহীনতায় ভুগছেন ছাত্রীরা। আপাতত তাই ওখানটা বন্ধ, আর ছাত্রীদের ভগবান গোলার থেকে বহরমপুরের মেইন ক্যাম্পাসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাবতে পারেন, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং কলেজ, সংক্ষেপে ডায়েট কলেজ, মুর্শিদাবাদ বহরমপুরের মূল কলেজের দ্বিতীয় ক্যাম্পাস ওই ভগবান গোলায়।
কিন্তু আপাতত সেই ক্যাম্পাসে ছাত্রীদের পড়াশুনোটা বন্ধ হয়ে গেল। কোন জায়গায় ব্যাপারগুলো যাচ্ছে, একটার থেকে একটা কিভাবে জড়িত বুঝতে পারছেন? সবুজ সাথীর থেকে কন্যাশ্রী, রাজ্যে মেয়েদের শিক্ষার জন্য রাজ্যের সরকার একের পর এক প্রকল্প চালু করছে। দেখুন, রাজনৈতিক বিতর্ক তো থাকবেই, অভিযোগ পাল্টা অভিযোগ থাকবে, কিন্তু এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এই সমস্ত প্রকল্পের কিছু সুফল এই মেয়েদের হাতে পৌঁছানোর সুযোগ আছে। কিছু মানুষ, কিছু সাধারণ মানুষের মেয়েরা হয়তো কিছু সুযোগ সুবিধা পাবেন, কিছুটা সাহায্য পাবেন, যেটা দরকার। কিন্তু সবার আগে ন্যূনতম প্রয়োজন তো আইন শৃঙ্খলা বজায় রাখার নিরাপত্তা। এই ভগবানগোলার ক্যাম্পাসই তো দেখিয়ে দিচ্ছে যে সেটা না হলে, শিক্ষায় যদি না থাকে, তাহলে শিক্ষাকে কেন্দ্র করে সমস্ত প্রকল্প সেগুলো যাবে কোথায়? আর সেই প্রকল্পের সুফল তার মানে তো ছাত্রীদের হাতে পৌঁছবেই না। আমরা যতগুলো হোস্টেল ওয়ার্ডেন নিয়োগ করছি, কেউ কিন্তু ওখানে বেশি দিন থাকতে পারছেন না। কি অজ্ঞাত কারণ আমরা জানি না, যে তারাও কি নিরাপত্তাহীনতায় ভুগছে জানি না। এই পরিস্থিতি জানানোর পর আমাদের ডাইরেক্টর এসসিআরটি একটা বিবেচনা করলেন, অর্ডার ইস্যু করলেন। মেন ক্যাম্পাসে যেহেতু হোস্টেল ওয়ার্ডেন আছে এবং শহরের মধ্যে নিরাপদ স্থান, তাহলে মেয়েদের জন্য এই ক্যাম্পাসটা করা হলো। মুর্শিদাবাদ প্রশাসন বা স্বাস্থ্য প্রশাসন, পুলিশ প্রশাসন সকলের সম্মতিতে ওই কলেজটি বন্ধ করে দেওয়া হলো। কেন না, নিরাপত্তা জনিত কারণে। নিরাপত্তা আজকে এমন জায়গায় পৌঁছেছে, সরকার নিজে স্বীকার করছে যে আমরা নিরাপত্তা দিতে পারছি না। তাহলে ভগবানগোলায় ওই জায়গায় কি জন্তু জানোয়ারেরা বাস করে? এই ভগবানগোলার কলেজ যেটা আজকে মহিলাদের ডিভিশন বন্ধ হয়ে গেছে, দিস ইজ দ্য রিয়ালিটি। আজকে মহিলাদের কোনো সুরক্ষা নেই। আর আপনি মমতা ব্যানার্জি, আপনি এখন চালিত হচ্ছেন গুন্ডার দ্বারা, তাই আপনার হাতেও নেই। আপনার হাত থেকে দ্য রেইন অফ দ্য গভর্নমেন্ট হাত থেকে বেরিয়ে গেছে। দেখুন, মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই শিক্ষার্থীদের সঙ্গে থাকার বিভিন্ন চেষ্টা বিভিন্ন সময় করেন, আজকেও করেছেন। নবান্নে যাওয়ার আগে আজ বাড়ির কাছে একটা স্কুলে গেছিলেন, ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুল। ওখানে মাধ্যমিক পরীক্ষার্থীদের সাথে তিনি কথাবার্তা বলেন। প্রত্যেকবারই এটা হয়, মাধ্যমিক চলাকালীন প্রতিবারই মুখ্যমন্ত্রী একবার অন্তত স্কুল ভিজিট করেন। এবং এই ভিজিট করার কারণটা তো শিক্ষায় উৎসাহিত করা, শিক্ষার্থীদের উৎসাহিত করা। কিন্তু ভাবুন তো, আজ একদিকে যে ভগবানগোলার ক্যাম্পাসে ছাত্রী ভর্তি বন্ধের খবরটা শুনছিলাম, আর তারপর মুখ্যমন্ত্রীর ওই গার্লস স্কুলে যাওয়ার ভিডিওটা দেখছিলাম। একটা অদ্ভুত শূন্যতা ছেয়ে যায় না পুরো ব্যাপারটায়? হয় আবেগহীন হয়ে যাবেন, অথবা আবেগে ভেসে যাবেন। ভেসে লাভ নেই অবশ্য, কারণ বাস্তবটা মেনে নিতে শেখা উচিত, জানেন তো। বিবেক আর সংবিধান বলে নারী পুরুষের সমান অধিকার, কিন্তু ভগবানগোলার সামাজিক পরিস্থিতি সে তো অন্য কথা বলে। শাসক নেতাকে প্রশ্ন করুন, নিশ্চয়ই বলবেন যে ভগবানগোলার মতো একটা প্রান্তিক জায়গার একটা বিচ্ছিন্ন ঘটনা, এটাকে এত বড় করে দেখানোর কি আছে? এর থেকে ওই বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখুন, মেয়েদের ওপর কত শত অপরাধের কত বড় বড় ঘটনা ঘটছে। উড়িষ্যায় ঘটছে, বিহারে ঘটছে, পাটনায়। সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে। দেখুন, এক বাঙালি মেয়ের ওপর ওখানে কি অত্যাচার হয়েছে, মারা গেছে। এবার দেখুন, এরকম বিভিন্ন জায়গায় ভারতের প্রত্যেকটা রাজ্যের দিকে আঙুল তুললেও নিজেদের এখানকার লজ্জাটা কি কাটানো যাবে? আমি না একটা জিনিস কিছুতেই বুঝি না, জানেন তো। যদি এইটা কেউ গর্ব করে বলতে পারে যে দেখুন ওই সমস্ত সব রাজ্যগুলোতে এত এত ঘটনা ঘটছে, আর আমাদের রাজ্য দেখুন একটা ঘটনাও নেই, তাহলে কিরকম অদ্ভুত গর্ব, কিরকম একটা শান্তি লাগতো না? তা না করে আমাদের বলতে হচ্ছে আমাদের এখানে যেমন হচ্ছে ওখানেও তো হচ্ছে। মানে তাতে আমাদের এখানে হওয়াটা সেটা কোথাও গিয়ে গৌণ হয়ে যায় কি জানি না। এই বিচার ব্যবস্থাটা বা বিচার বুদ্ধিটা কীরকম, হয়তো দেশের মধ্যে কাউকে খুঁজে না পাওয়া গেলে আফগানিস্তানের কথা বলবেন। এরপর আফগানিস্তান তালিবান আসার পর প্রথমে মেয়েদের উচ্চশিক্ষা বন্ধ হয়েছিল, তারপর নামতে নামতে স্কুলে যাওয়াই বন্ধ, এমনকি নিজের বাড়িতে জোরে কথা বলাও বন্ধ। এর সঙ্গে আমাদের রাজ্যের
পরিস্থিতির তুলনা করলে গর্ববোধ করব নাকি? ভুললে চলবে না, জাতীয় অপরাধপঞ্জি অনুযায়ী পশ্চিমবঙ্গ কিন্তু নিরাপত্তম রাজ্য। যতই বিরোধীরা বিভিন্ন কথা বলুন, এটা যখন পড়ি না, যখন আপনাদের বলি, ভীষণ একটা গর্ব অনুভব হয়। আমরা তো এটা ভাবতে ভালোবাসি যে আমাদের রাজ্যটা মেয়েদের জন্য ভীষণ নিরাপদ, কিন্তু সেই জন্যে এটা বলবেন না যে তাহলে এত কিছুই যদি হয়ে থাকে ওখানে তো ওই যখন রয়েছে এটা নিরাপত্তম রাজ্য, তাহলে মেয়েদের লেখাপড়ায় বাধা দেওয়ার একটা ঘটনাকে এত বড় করে দেখার কি আছে? অবশ্য এটাও অনেকে বলতে পারেন যে শুধু মেয়ে কেন, ছেলে মেয়ে নির্বিশেষে লেখাপড়া নিয়ে বাড়াবাড়ি করারই তো কোনো মানে হয় না। মধ্যবিত্ত ছেলে মেয়ে লেখাপড়াটা করে কেন? জীবনে প্রতিষ্ঠিত হতে, চাকরি বাকরি করতে। এবার চাকরি বাকরির দরকার কেন? পেটের জন্য। সবই তো পাপি পেট কা সওয়াল না? তো চাকরি বাকরি তো নেই এর খাতায়, কিন্তু সরকার আছে, সরকারি চাকরি না থাকলেও সরকারি ভাতা আছে। এবার এই যে দেখুন, মাধ্যমিক পাশ করলেও বেকার ভাতা মিলবে, 5 বছরের জন্য মিলবে। আবার MA পাশ করলেও সেই বেকার ভাতাই মিলবে, একই পরিমাণ। এবার উচ্চশিক্ষিত বেকারের জন্য তো বাড়তি ভাতা নেই, তাহলে বেকার বেশি পড়াশোনা করে কি লাভ বলুন তো? তার থেকে মাধ্যমিক পাশ করেই ওই ভাতার খাতায় নাম লেখানোর জন্য তদবির তদারক করলেই তো হয়। দেখুন, ভাতা জিনিসটা কিন্তু একদম হাতে গরম হওয়া দরকার, জানেন তো? ওই জন্যই তো ভাতা এগিয়ে আসছে। বাজেটে ঘোষণা হয়েছিল 15ই আগস্ট থেকে বেকার ভাতা দেওয়া হবে, আর আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন এপ্রিলের 1 তারিখ থেকেই ভাতা দেওয়া হবে। এবার এপ্রিলের 1 তারিখটা শুনে আপনাদের মাথায় আবার অনেক কিছু আসবে, আমি জানি। বিরোধীরা তো এপ্রিল ফুল টুল অনেক কিছু বলছেন, অত কিছু ভাববেন না। আমরা তো এমনিতেই এই ভাতায় ডুবে ফুল হয়ে বসে আছি। এখানে শুধু না, গোটা দেশে যেখানে যে ক্ষমতায় আছে, সে বিজেপি থাক, বিজেপি বিরোধী থাক, কংগ্রেস থাক, তৃণমূল থাক, যে যেখানে থাক, সবাই নিজের নিজের মতো করে ভাতা দিয়ে আমাদের ফুল বানিয়ে রেখে দিয়েছে। সুতরাং ওটা ভেবে আর লাভ নেই। ভাবুন ভাতাটা এগিয়ে এলো কেন? বিরোধীরা অনেক কিছু বলছেন, এইভাবে ভাতাটাতে এগোনো যায় না, কিন্তু একটা কোনো কার্যকারণ সম্পর্ক তো থাকে। একটা হঠাৎ করে কে এগিয়ে আসবে তা তো এমনি এমনি নয়, কারণ তো একটাই, এটা অবশ্য আপনারা জানেন, ভোট। 2021-এ লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাওয়া হয়েছিল, সরকারি নগদে অনুদান, সেটা গোটা দেশে নতুন একটা ঘটনা ছিল। তাই প্রতিশ্রুতিতেই ভোট মিলেছিল। তারপর তো হাতে গরম সেই অনুদান পৌঁছে গেছে। অনুদান 500 থেকে ডবল হয়ে 1000 হয়েছে, এবার 1500 হয়েছে। এবং তার থেকেও বড় কথা, ওই অনুদান কপি হয়ে গেছে, মানে একটা শিওর শট, একটা কৌশল। তো সেইটা এইরকম রেডিমেড কৌশল, ওর তো পেটেন্ট থাকে না, শুধু বাকি রাজ্যগুলো নিয়ে নিয়েছে। এ ব্যাপারে কোনো ছুতমার্ক নেই কিন্তু রাজনৈতিক দলগুলোর। এটা তৃণমূল করেছে, সুতরাং বিজেপি নেবে না, কংগ্রেস নেবে, এরকম কোনো ব্যাপার নেই। যে যেখানে ভালো করবে তার কাছ থেকে সেই জিনিসটা নিয়ে নাও, এটাই হচ্ছে আসল কথা। তো তাই জন্য এখন নানা রাজ্যে নানা নামে ভাতা চলে, বহু রূপে সম্মুখে তোমার, কিন্তু একই জিনিস, একদম নগদ ঈশ্বর। আর এইখানে ওই একের পর এক বিভিন্ন যার জন্যে চলছে। এবার মুশকিলটা হলো যে এই পুরো চারপাশে লোকজন দেবে, দিচ্ছে, এই সমস্ত করে ভাতার ব্যাপারটা কিন্তু লোকের কাছে গা সওয়া হয়ে গেছে। শুধু প্রতিশ্রুতিতে হবে না, একটা অ্যাডভান্স না করলে চলে বলুন? আজকাল যে কোনো জায়গায় যাবেন, বলবে একটা কিছু অর্ডার দিতে চান, বলবে হ্যাঁ অ্যাডভান্স করুন আর কিছু। ভোট আসছে, নেতারা ভোট চাইবেন, অ্যাডভান্স করবেন না? সেই জন্যই গিয়ে ওই 1 এপ্রিল করে দেওয়া হয়েছে। তার মধ্যে আবার দেখুন সংশয়ের জায়গাও থাকে আর কি। এই যে ইতিমধ্যেই আগে ভাগে তৃণমূল 1500 টাকা করে দেওয়ায় তাদের ওই তলার হাতটা মানুষ জানতো, ভোটের আগে ভাবে যে ওপরের হাতটা কোথায় যাবে, তো সেটা জেনে গেছে সবাই, 1500। এবার শোনা যাচ্ছে নামটা বদলে অন্নপূর্ণা ভাণ্ডার করে 2000 বা 3000, যাই হোক একটা ঘোষণা করে দিতে পারে বিজেপি। মানে মুদ্রা কথা 1500-এর ওপর চলে যেতে পারে।
সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের ব্র্যান্ড ইকুইটি মানে বাজার দরটা একটু কমে যেতে পারে, তে আগে ভাগে অ্যাডভান্স করে দাও। ওটা তো প্রতিশ্রুতি, আর এটা নগদ। এপ্রিলের গোড়াতেই যদি ভোটারদের অ্যাকাউন্টে কিছু টাকা ঢুকিয়ে দেওয়া যায় তাহলেই ব্যাস কেল্লা পথে। মানে দেখুন, নেতাদের বিরুদ্ধে বেইমানির টাকা উপার্জনের বিভিন্ন অভিযোগ ওঠে আর কি। এই যে চাকরি চুরি ফুরিয়ে গেছে, নেতাদের বিরুদ্ধে অভিযোগ। সবাই অভিযোগ করার সময় অভিযোগ কী করেছেন, যে জনগণের সাথে বেইমানি করেছেন এরা। কিন্তু জনতা টাকা নিয়ে বেইমানি করেন, এটা কিন্তু মানে গোটা ভারতে এটা একটা প্রমাণিত সত্য। বিহার হাতে গরম, এই নীতিশ কুমার ভোটের আগে 2.25 কোটি মহিলার অ্যাকাউন্টে 10,000 টাকা করে ঢুকিয়ে দিয়েছিলেন। ভাবুন একবার, এতগুলো টাকা ভোটে না জিতলে পুরোটা জলে। তিনি মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকিয়ে দিয়েছেন, আর ওখানের মহিলারা এবং তাদের পরিবাররা বিরোধীদের ঘরে ঢুকিয়ে দিয়েছে। সেই জন্যই রাজ্য সরকার যদি এপ্রিল থেকে কিস্তি দেওয়া শুরু করে, দেখা যাবে ভোটের আগেই অ্যাকাউন্টে টাকা ঢোকার মেসেজটা এলো, আর সেই মেসেজটা পড়তে পড়তে হয়তো লোকজন ওই বুথে চলে গেল, ভোটের বুথে। মজা আছে। শেষ মুহূর্ত পর্যন্ত মানুষকে প্রতিটা মুহূর্তে মনে করিয়ে দেওয়া। একটাই সমস্যা, কতজন ভাতা পাচ্ছেন তার থেকে আবার মানে বেকার ভাতাটা যদি ধরেন তাহলে তার থেকে আবার প্রকাশ হয়ে যাবে যে রাজ্যে মাধ্যমিক পাশ করে বা ওই এমএ পাশ করেও কতজন বেকার। তাতে অবশ্য কোনো অস্বস্তি কারণ নেই, রাজনৈতিক দলগুলোর তো নেই। দেখুন না, এই কর্মসংস্থান, হ্যান ত্যান, শিল্প সাহিত্য, এই সমস্ত নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। সব থেকে বড় কথা, আগে যেটা শোনা যেত, সেই বেকারত্ব এখন আর ভোটের খুব একটা ইস্যু হয় না, জানেন তো। এটা দেখে কিন্তু মনে হয়, ভোটের এই প্রচারের ইস্যুগুলো দেখে আপনাদের মনে হতে পারে বেকারত্ব বিষয়টাই আমাদের সমাজ থেকে উঠে গেছে আর কি। এখন ধর্ম অনেক কিছু নিয়ে মানুষ পেট ভরে গেছে, মানে খালি পেটে ধর্ম হয় না, বিবেকানন্দ বলেছিলেন। এখন নিশ্চয়ই পেট ভরে গেছে, সবার বেকারত্ব চলে গেছে, তাই জন্য বেকারত্ব ইস্যু নয়, এখন শুধু ধর্ম। অর্থাৎ বেকারত্বের জ্বালায় এখন আর ভোট ব্যাংক জ্বলে না, ভোটারের চামড়াও জ্বলে না, কারণ চামড়া সইতে শিখে গেছে। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেবো বলেই ঠিক করেছি। কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশন জমা নিতে হবে। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজে, যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না, কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে। এটা আমরা কাগজেও অ্যাড করব এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। ঘটনাচক্রে এমসিসি চালু হয়ে যাওয়ার পরে আপনি এপ্রিলে ভাতা শুরু করবার যে কথা ঘোষণা করেছেন সেটা সম্ভব না। যুবসাথী ভোটের আগে, কারণ এবার বাকে ভোট খরিদ করতে হবে। ভোট খরিদ করতে হাটে বাজারে নেমে মানুষের অভাব, দারিদ্রতা, বেকারত্বের যন্ত্রণাকে খরিদ করে নাও। ভোটের জন্য কারবার, কিন্তু এটার মধ্য দিয়ে সরকার স্পষ্ট করে দিল যে কাজের অধিকার এবং সুযোগ এক্ষেত্রে তারা ব্যর্থ। ব্যাপারটা হচ্ছে পার ডে 50 টাকা। কি হবে আজকে একটা ছেলের জন্য? দৈনিক 50 টাকা। একটা গ্র্যাজুয়েট, অনার্স, মাস্টার ডিগ্রি, বিএড, বেসিক, পিটিটিআই, ভোকেশনাল, আইটিআই, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাসের কাছে এসে কমপ্লিটলি মকারি। ছেলেটি বিয়ে করবে না, পরিবার পরিকল্পনা করতে পারবে না। তাহলে আপনি ভালো করে জানেন যে মাসের শেষে বা মার্চের প্রথমে
নির্বাচন বিধি লেগে যাবে, বাকিটা আমি ফেব্রুয়ারির শেষে বলবো। মানে দেখছেন তো, বিজেপি দাবি করছে তৃণমূল ভোটের সময় এই যুবসাথীর টাকা দিতে পারবে না, আদর্শ আচরণবিধিতে আটকে যাবে। কিন্তু সেটা তো নির্বাচন কমিশনের বিবেচনার বিষয়। বিহারে নির্বাচন চলাকালীনই তো মহিলাদের অ্যাকাউন্টে এই রোজগার যোজনার অগ্রিম ঢুকেছে। আবার হ্যাঁ, এটা ঠিক, মহারাষ্ট্রে পুরো ভোটের আগে ওই লাডলি বাহিন প্রকল্পের টাকা দেওয়াটা নিষিদ্ধ করেছিল সে রাজ্যের নির্বাচন কমিশন। তবে দেখুন, বাজেটে 15ই আগস্ট থেকে প্রকল্প কার্যকর করার ঘোষণা হয়েছে, সেটাই বিধানসভায় পাশ হয়েছে। এবার সেই তারিখটা এগিয়ে নিয়ে আসা যায় কি যায় না, বা সেটা কীভাবে হয়, সেটা তো যারা করছেন তারা বুঝবেন। আর পশ্চিমবঙ্গের যুবসাথীর ক্ষেত্রে নির্বাচন কমিশন বা নির্বাচন বিধির কী ভূমিকা হবে সেটা কমিশন ঠিক করবে। কিন্তু মজা হচ্ছে, কমিশন টাকা আটকালে তার রাজনৈতিক প্রচার করে সুফলটাও তো তৃণমূলই পাবে। বলতে পারবে এইটা তারা আটকে দিয়েছে, আর এসআইআর প্রক্রিয়া থেকে ধারাবাহিকভাবে তৃণমূল কমিশনের সঙ্গে যুদ্ধ করে নির্বাচন কমিশন আর বিজেপিকে মানুষের চোখে এক বন্ধনীতে রেখে দিতে পেরেছে, এক করে দিতে পেরেছে। সুতরাং কাউকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশন মানুষের হাতে নগদ টাকা আসাটা আটকে দিচ্ছে, অর্থাৎ এটা বিজেপি আটকে দিচ্ছে। এটা বলে ভোটে ফয়দা তোলার কাজটা তৃণমূলের পক্ষে সহজ হয়ে যাবে। আর ভোটের ক্ষেত্রটা তো শুনতে যা পাওয়া যাচ্ছে যে ওই ফেব্রুয়ারির একদম শেষে, যখন 28 তারিখ নাগাদ যখন ভোটার তালিকাটা প্রকাশ হবে, তারপর দোলের পরেই ভোটের দিনটা ঘোষিত হয়ে যাবে। এবার তার আগে এটা বলা মানে গোটা বিষয়টা কিন্তু যেটা দাঁড়াচ্ছে, পেলেও লাভ আর না পেলেও লাভ তৃণমূলের। এটাকে বলে উইন উইন সিচুয়েশন।